আমাদের একাডেমিক বায়োলজির তৃতীয় লাইভ ক্লাস, কোষের গঠন। সবাই একটু জয়েন করে ফেলো। কোষের গঠন ক্লাস 3। ওকে, সবাই জয়েন করো। আর আমি লিঙ্কটা একটু সেন্ড করে দেই, ফ্রেন্ডদের মেনশন দাও। হ্যাঁ, ওকে, সবাই জয়েন করো, ফ্রেন্ডদের মেনশন দাও। আজকে আমরা শিখব প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ওকে, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে আমরা শিখেছিলাম, খেয়াল করো, আমরা জানি একটা কোষের মধ্যে কি কি থাকে ভাইয়া। ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে এই যে সবার বাইরে থাকে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরের দিকে আরেকটা অংশ থাকে, তাকে কি বলে? কোষ ঝিল্লি। এবং তারপরে কিছু তরল অংশ থাকে, এটাকে বলে সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের ভিতরে এরকম একটা গহ্বর থাকতে পারে, তাকে বলে কোষ গহ্বর। তো এখন এই যে আমাদের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণুগুলোর কিছু নাম আছে, যেমন রাইবোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, এই যে সেন্ট্রিওল, এগুলা। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা কি শিখব? এই যে সাইটোপ্লাজম সম্পর্কে শিখব, আর একটা জিনিস শিখব, তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো, এটা কিন্তু একটা আলাদা অংশ। হ্যাঁ, প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। তো প্রোটোপ্লাজম শিখব, সাইটোপ্লাজম শিখব, এই যে মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস, এই দুইটা টপিক শিখব। ঠিক আছে, আজকে আমরা এই 4টা টপিক শেখার ট্রাই করব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়াসিনাত রহমান। এই সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো, আর কারা কারা ক্লাসে আসছে একটু জানাও আমাকে। ওকে, তো এখন সাইটোপ্লাজম কি, এটা কি আমরা জানি? সাইটোপ্লাজম কি? এই যে কোষ, টিপটা ধরবে, ওর দূরে রাখ, তাও বাইরে রাখ, উপরে রাখ, টিপটা আসবে, আমার গায়ে লাগবে, এখানে রাখ অথবা উপরে রাখ। ঠিক আছে, সমস্যা, ঠিক আছে। এই যে কোষের একদম বাইরের দিকে যেটা থাকে সেটাকে কি বলে? কোষ প্রাচীর। একদম বাইরের দিকে কি থাকে? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের ভিতরে আরেকটা আবরণ থাকে, তাকে কি বলে? কোষ ঝিল্লি। এই যে কোষ প্রাচীর হচ্ছে একদম বাইরের প্রাচীর, আর কোষ ঝিল্লি হচ্ছে এই যে তার ভিতরের যে একটা আবরণ বা ঝিল্লি থাকে, তাকে বলে কোষ ঝিল্লি। ভিতরের তরলটাকে বলতেছি সাইটোপ্লাজম। ওকে, তো এখন আমাদের মনে রাখা দরকার ভাইয়া,
যে এই যে আমাদের কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা কেমন? এই কোষ ঝিল্লিটা হচ্ছে মৃত। কেমন ভাইয়া? এই কোষ ঝিল্লিটা হচ্ছে মৃত। এই কোষ প্রাচীরটা মৃত। শোনো, কোষ প্রাচীর হচ্ছে মৃত, কিন্তু আমাদের কোষ ঝিল্লি এই অংশটা আবার জীবিত। খেয়াল করো, কোষ প্রাচীর হচ্ছে মৃত, তার মানে কোষের একমাত্র মৃত জিনিসের নাম কি? কোষ প্রাচীর। এটার জীবন নাই, আর বাকি যা কিছু আছে এই সবগুলা হচ্ছে জীবিত। ওকে, তো এখন আমরা প্রোটোপ্লাজম শিখবো আর সাইটোপ্লাজম শিখবো। আসো আমরা প্রোটোপ্লাজমে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের ভিতরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির ন্যায় অর্ধতরল কলয়েডালধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। অনেকগুলা কথা বলা আছে, এতগুলা কথার মধ্যে তোমাকে অল্প কিছু কথা মনে রাখতে হবে, কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলো কি? সজীব, এই যে সজীব পদার্থ। তাহলে কোষের মধ্যে যে সজীব পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে এখন বলো, এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কোষ প্রাচীর থাকবে? হ্যাঁ নাকি না বলো তো? এই প্রোটোপ্লাজমের মধ্যে কোষ প্রাচীর থাকবে? ইয়েস অর নট? হ্যাঁ নাকি না বলো দেখি। ফারদিন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? শরীফা সুলতানা, কোষ ঝিল্লি, আচ্ছা ঠিক আছে। বলো দেখি, কোষ প্রাচীর কি প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে? বলো, একটু রেসপন্স করো। নো। হ্যাঁ রাতুল, রাতুল ওয়াসিনাথ বলছেন না, এই কোষ প্রাচীর আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে পড়বে না, কারণ কোষ প্রাচীর হচ্ছে মৃত, আর আমাদের প্রোটোপ্লাজম হচ্ছে সজীব বা জীবিত, জীবন্ত। ওকে, তাহলে কোষ প্রাচীর পড়বে না। আরেকটা কোয়েশ্চেন, এখন বলো, কোষ ঝিল্লি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লি পড়বে, হ্যাঁ নাকি না? কোষ ঝিল্লি কি প্রোটোপ্লাজমের অংশ? হ্যাঁ নাকি না, এটা বলো। বলো, কোষ ঝিল্লি কি প্রোটোপ্লাজমের অংশ? হ্যাঁ নাকি না? ইয়েস অর নট? নো। আবু সাইদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়াসিনাথ বলেছে না, ঠিক আছে। আবু সাইদ, কোন বোর্ড থেকে বলতেছো তুমি? ক্লাস দেখতেছো? আচ্ছা, তাহলে কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের অংশ। ওয়াসিনাথ, না না, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম জীবিত। আমরা জানি কোষ প্রাচীর হচ্ছে মৃত, এই জন্য কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ নয়। কিন্তু খেয়াল করো, কোষ ঝিল্লি তো জীবিত অংশ, কোষ ঝিল্লি মৃত এটা তো আমরা জানি, বলি নাই। কোষ ঝিল্লি হচ্ছে জীবিত, কাজেই কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের অংশ। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এখন এই যে প্রোটোপ্লাজমের তিনটা অংশ আছে, আমরা মনে রাখবো যে প্রোটোপ্লাজমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে কোষ ঝিল্লি, দুই নম্বরে হচ্ছে সাইটোপ্লাজম, তিন নম্বরে নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। আসো আমরা একটা ছবি দেখি। এই তিনটা নাম কিন্তু মনে রাখো, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এটা প্রোটোপ্লাজমের অংশ। আসো আমরা একটা ছবি আর্ট করব, হ্যাঁ, একটা ফিগার ড্র করার ট্রাই করি। ধরো এটা একটা কোষ,
আচ্ছা আচ্ছা, কোষ প্রাচীর দিতে দেই আগে। এই যে এরপর এর এর বাইরের দিকে আমরা কোষ প্রাচীর দিচ্ছি। খেয়াল করো ভাইয়া, এই যে বাইরের অংশটার নাম কি? কোষ প্রাচীর। দাঁড়াও আমি একটু লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার নাম কি? সবার বাইরে কোষ প্রাচীর। তারপরে এই যে ভিতরের অংশটার নাম কি? ভিতরের যে পর্দা সেটার নাম কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ভিতরে যেটা থাকবে সেটার নাম কি বলো তো? সাইটোপ্লাজম। এবং এখানে এই যে এরকম একটা অংশ থাকবে, ঠিক না? এই অংশটার নাম কি ভাইয়া? নিউক্লিয়াস। এখন খেয়াল করো, এই যে সবার বাইরে হচ্ছে কোষ প্রাচীর, কোষের বাইরে কোষ প্রাচীর। প্রাচীর মানে ওয়াল, কোষের যে ওয়াল সেটা হচ্ছে কোষ প্রাচীর, সেল ওয়াল। এর ভিতরের পর্দাটাকে আমরা বলতেছি কোষ ঝিল্লি বা কোষ পর্দা। তারপরে তরল অর্ধতরল এটাকে বলতেছি সাইটোপ্লাজম। আর এর এখানে একটা কোষের প্রাণকেন্দ্র থাকে, তাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি বলে ভাইয়া? নিউক্লিয়াসকে বলে কোষের প্রাণকেন্দ্র। কোষের প্রাণকেন্দ্র, এটা অবশ্যই মনে রাখবা। এটা প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম। এ ক্যারিওটা মানে ক্যারিয়ন নাই, নিউক্লিয়াস নাই, কোষের প্রাণ নাই, মানে কোষই নাই। ওকে। হ্যাঁ, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও একটু, যে সুমাইয়া মোমো ফ্রেন্ডকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কি দেখলাম? যে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর অংশটা হচ্ছে ভাইয়া মৃত। কোষ প্রাচীর অংশটা হচ্ছে মৃত, আর বাকি তিনটে অংশ এগুলো হচ্ছে জীবিত। কাজেই এই অংশগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। তুমি কি বুঝেছো যে এই যে তিনটা অংশ, এই তিনটা অংশকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এখন খেয়াল করো ভাই, খেয়াল করো, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মানে এই যে কোষ প্রাচীরের ভিতরে যা যা আছে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সবগুলা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। সবগুলা কি ভাইয়া? সবগুলা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে। এখন আমাকে বলো, তাহলে সাইটোপ্লাজমের অংশ কারা কারা? সাইটোপ্লাজমের অংশ আবার দুইটা আছে। কি কি? সাইটোপ্লাজমে এই যে তরল অর্ধতরল কিছু থাকবে। সাইটোপ্লাজমের অংশ হচ্ছে কি? ওই যে অর্ধতরল একটা অংশ থাকে জেলির মতো। সাইটোপ্লাজমের অংশ আবার দুইটা, সাইটোপ্লাজম নিজেই সাইটোপ্লাজমের অংশ, এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ভাই বুঝতেছো? এই যে আমাদের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে দুইটা জিনিস আছে। একটা সাইটোপ্লাজম এই যে অর্ধতরল তরল যেগুলো জিনিস থাকবে, এটা সাইটোপ্লাজম। আর এখানে এই যে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, প্লাস্টিড থাকবে, রাইবোসোম থাকবে, সেন্ট্রিওল থাকবে, গলগি বডি থাকবে, এই সবগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এখন বলো, সাইটোপ্লাজম নিজে প্রোটোপ্লাজমের অংশ, কিন্তু প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের অংশ নয়। এই ব্যাপারগুলো কি বুঝতেছো ভাইয়া? প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? এখন আমাকে বলো, যে এর ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকবে, কথা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কি প্রোটোপ্লাজমের অংশ? বলো দেখি। মাইটোকন্ড্রিয়া প্রোটোপ্লাজমের অংশ, হ্যাঁ নাকি না? ইয়েস অর নট বলো। মাইটোকন্ড্রিয়া প্রোটোপ্লাজমের অংশ, হ্যাঁ নাকি না? মাইটোকন্ড্রিয়া প্রোটোপ্লাজমের অংশ, হ্যাঁ। কে বলেছে? ওয়াসিনাথ, সুমাইয়া মোমো, ঠিক আছে।
হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্রোটোপ্লাজমের অংশ। ইয়েস। কেন? কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে জীবিত। কোষের একমাত্র মৃত উপাদান হচ্ছে কোষ প্রাচীর। সো কোষ প্রাচীর বাদে কোষের মধ্যে যা যা আছে সব কিছু হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশ। এখন একটা কোয়েশ্চেন রয়ে যায়, সে কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া এইবার আপনি বলেন, এই যে আমাদের কোষের ভিতরে যে কোষ গহ্বর থাকতেছে, বলো, এই কোষের ভিতরে যে কোষ গহ্বর থাকতেছে সেই কোষ গহ্বর প্রোটোপ্লাজমের অংশ, হ্যাঁ নাকি না? এবার বলো তো। কোষ গহ্বর প্রোটোপ্লাজমের অংশ, হ্যাঁ নাকি না? এবার বলো। শোনো, কোষ গহ্বর প্রোটোপ্লাজমের অংশ নয়, কারণ কোষ গহ্বর আসলে একটা গহ্বর বা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গার কি জীবন থাকে বলো? না, ফাঁকা জায়গার জীবন থাকে না। প্রোটোপ্লাজম হইতে গেলে তার জীবন থাকতে হবে। সো কোষ গহ্বর প্রোটোপ্লাজমের অংশ নয়। ক্লিয়ার? এই বুঝেছো? কোষ গহ্বর, গহ্বর মানে কি রে ভাই বলো? গহ্বর মানে ফাঁকা জায়গা, একটা স্পেস। স্পেস মানে ফাঁকা জায়গা না? হ্যাঁ। তো ফাঁকা জায়গার কি জীবন থাকে? থাকে না। কাজেই কোষ গহ্বর একটা মৃত উপাদান। মৃত উপাদান হইলে প্রোটোপ্লাজম হওয়া যাবে না। এই বুঝেছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে চলে যাই। প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি। যেহেতু প্রোটোপ্লাজমের 70 থেকে 90% পানি, এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। কেন? কারণ প্রোটোপ্লাজম মানেই লাইফ, প্রোটোপ্লাজম মানেই জীবিত, প্রোটোপ্লাজম মানেই জীবন। প্রোটোপ্লাজম সজীব না, এই যে সজীব মানে জীবন, এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। আর প্রোটোপ্লাজমে যেহেতু 70 থেকে 90%, দেখছো 100-র মধ্যে 90%ই পানি, এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। তো এখন এই প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন বিজ্ঞানী হাক্সলে। এটা পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? বিজ্ঞানী হাক্সলে বলেছেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। ওকে, বিজ্ঞানী হাক্সলে বলেছেন প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। মনে থাকবে না বলো? হ্যাঁ। কেন প্রোটোপ্লাজমের ভিত্তি হিসেবে বলা যায়? কারণ প্রোটোপ্লাজম, কোষের সমস্ত জীবিত অংশই হলো প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম না থাকলে কোনো জীবিত অংশ থাকবে না, কোষের জীবন থাকবে না, মানুষেরও জীবন থাকবে না, কোনো প্রাণীরই জীবন থাকবে না। এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। আর প্রোটোপ্লাজমে যেহেতু 70 থেকে 90%, 100-র মধ্যে 90%ই পানি, এই জন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ফ্লুইড মানে পানি, লাইফ মানে জীবন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ মাহফুজ, এই যে তোমরা সবাই মাহফুজ, সুমাইয়ার মতো একটু ফ্রেন্ডদেরকে বলো, মেনশন করো। আচ্ছা, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি? প্রোটোপ্লাজম হচ্ছে জীবন্ত, এটা দানাদার হতে পারে, জেলি থেকে তরলে, যখন যেটা ইচ্ছা পরিবর্তন হতে পারে প্রয়োজন অনুযায়ী। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। আচ্ছা ঠিক আছে, থাকুক। প্রোটোপ্লাজম যেহেতু একটা তরল, অর্ধতরল, সো প্রোটোপ্লাজমে কিছু মুভমেন্ট দেখা যায়। পানি কি গড়ায় গড়ায় যেতে পারে না বলো? একটা এই যে টেবিলের মধ্যে তুমি যদি এখানে পানি ঢালো, তাহলে পানিটা ছড়ায় যাবে না? হ্যাঁ, গড়ায় গড়ায় যাবে। এটাকে বলে চলন বা মুভমেন্ট। তো প্রোটোপ্লাজমের মুভমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আবর্তন, একটা হলো বহুমুখী আবর্তন। একমুখী মানে কি? এই যে দেখো, একমুখী মানে একদিকেই মুখ করে সে ঘুরবে, সে একদিকেই মুখ করে ঘুরবে, একদিকেই মুখ করে ঘুরবে। তো একদিকে মুখ করে এটা গোল গোল ঘুরতে হবে না বলো? সে কিন্তু আবার এই দিক দিয়ে ব্যাক করতে পারবে না, সে একদিকেই মুখ করে ঘুরতে হবে। তাহলে এটা হচ্ছে ঘুরন্ত বা রোটেশন। রোটেশন মানে রোটেট করা বা ঘোরা। একমুখী আবর্তন কি? রোটেশন। কোথায় দেখা যায়? পাতা ঝাঁঝি এর প্রোটোপ্লাজম। পাতা ঝাঁঝি চিনো? পাতা ঝাঁঝি কিন্তু পতঙ্গ খায়, মানে একটা গাছ সে পতঙ্গ খায়। দাও তোমাদেরকে পাতা ঝাঁঝি দেখায়। পাতা ঝাঁঝি, কোথায় রে? দাঁড়াও দেখাই তোমাদের। পাতা ঝাঁঝি, হ্যাঁ, এই যে পাতা ঝাঁঝি।
এই যে এই টাইপের উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ, এই উদ্ভিদগুলোতে যখন এই যে পোকা যায়, তখন এগুলা করে কি, ওই যে দেখছো এর ভিতর পোকা ঢুকছে, পোকা ঢুকলে এই ঢাকনাটা বন্ধ হয়ে যায় এবং পোকাটাকে তারা গলায় ফেলে, গলায় ফেলে সেখান থেকে খাবার গ্রহণ করে। কোথায় যাচ্ছে আবার? ওকে, পাতা ঝাঁঝি। সো তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে রোটেশন দেখা যায় কোথায়, রোটেশন দেখা যায় কোথায়, পাতা ঝাঁঝির কোষে। পাতা ঝাঁঝির কোষে যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজম এরকম একমুখী ঘুরতে থাকে বা রোটেশন হতে থাকে। বহুমুখী আবর্তন মানে কি দেখো, বহুমুখী আবর্তন মানে কি, এই দিকেও যাবে, এই দিকেও ঘুরতে পারবে, এই দিকেও ঘুরতে পারবে। সো আমরা যদি বলি যে এইরকম ঘুরবে, সমস্যা আছে না? তো আমরা জানি যে এটা হচ্ছে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, শোনো নাই? ব্লাড সার্কুলেশন প্রথমে আমাদের শরীরে হৃৎপিণ্ড থেকে সারা দেহে যায়, তারপর সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ডে আসে, তার মানে বহুমুখী আবর্তন। এটাকে বলে ব্লাড সার্কুলেশনের মতো, হ্যাঁ। সো বহুমুখী আবর্তন কোথায় দেখা যায় ভাইয়া? ট্রাডেসকেনশিয়া। ট্রাডেসকেনশিয়া হচ্ছে একটা উদ্ভিদ, আসো ট্রাডেসকেনটিয়াও দেখাই তোমাদের। ট্রাডেসকেনশিয়া, এই যেগুলো তোমরা চিনো, বাসা বাড়ি সাজানোর ক্ষেত্রে এগুলো ভালোই কাজে দেয়। কপি, শোনো তোমরা করবা কি, যেই জিনিসটা চিনো না, যেই উদ্ভিদটা চিনো না, সেই উদ্ভিদটা করবা কি তোমরা হচ্ছে দেখবা। সবারই তো ওয়াইফাই আছে, এমবি আছে, নেট আছে, সো দেখবা, সমস্যা কি? দাঁড়ো, এখানে আসতেছে না। এই যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমাদের টার্ডেসকেনশিয়া। এই যে টবে লাগানো যেতে পারে, ঝুলন্ত টব, বারান্দাতে, সিঁড়িতে, ভালো লাগবে দেখতে। দেখা যায়, দেখো। ওকে, একমুখী চলন গহব্বর একটা, বহুমুখী চলনে গহব্বর একের অধিক, ইয়েস, ঠিক বলছো। এই যে সাকিবুল সিফাত, একদম ঠিক বলছো। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম আমরা পড়ে ফেলেছি, হ্যাঁ, প্রোটোপ্লাজম পড়া শেষ ভাইয়া, প্রোটোপ্লাজম পড়া শেষ। কোষ প্রাচীর দ্বারা যা যা থাকে সবগুলোকে বলে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজমের এই প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, ওকে, ঠিক আছে। এই ছবিটা আর্ট করা শিখছো? এই যে আমি কিন্তু গত ক্লাসে এটা শিখাই দিয়েছিলাম। এই যে আনোয়ার হোসেন বলেছে এইচএসসি 25 ব্যাচ অফলাইনে কেউ পড়তে চাইলে ভাইয়াকে নক দেন, 3 মাসে সিলেবাস শেষ হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। এই শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে, বায়োলজি ভাইয়া একটা অফলাইন ব্রাঞ্চ আমি রান করতেছি, অফলাইন। আগে তো শুধু অনলাইনে পড়াইতাম, এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও তোমরা হচ্ছে পড়ার সুযোগ পাচ্ছ। যারা মিরপুরে থাকো, মিরপুরের আশেপাশে থাকো, তারা চলে আসিও, হ্যাঁ। আমাদের আনন্দ রোডের পাশে হচ্ছে আমাদের ব্রাঞ্চ। আনন্দ রোড হচ্ছে কচু খেতে, এটা একটা বিখ্যাত রোড, সবাই চেনে। আচ্ছা, ঠিক আছে। শোনো সাকিবুল সিফাত, আমি যেগুলো শেখাচ্ছি, যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ো। আমি যেভাবে বই দাগাই দিচ্ছি দাগাও। আর এই যে ড্রয়িং যেগুলো শিখাইছি এগুলো ড্র করবা, হ্যাঁ। গ্রুপে আপলোড করতে পারো তোমাদের ড্রয়িংগুলো, অন্যরাও দেখবে, অনুপ্রাণিত হবে। আচ্ছা, শেষ। আসো এবার সাইটোপ্লাজম পড়ি। প্রোটোপ্লাজম পড়লাম, এখন পড়বো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি, এটা তো আমরা জানি, কি বলো তো? এই যে কোষের বাইরে থাকে কোষ প্রাচীর, আর ভিতরে থাকে কোষঝিল্লি। তো কোষঝিল্লির ভিতরে যে তরলের মতো জিনিস থাকে, অর্ধতরল, সেটাকে কি বলে ভাইয়া? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কয়টা পার্ট? 2টা পার্ট। সাইটোপ্লাজম নিজেই সাইটোপ্লাজমের পার্ট, এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু বা অর্গানেলস, ওকে। এই সাইটোপ্লাজম মাতৃকা বা ম্যাট্রিক্স, এটার আরেক নাম হচ্ছে হায়ালোপ্লাজম বা সাইটোসল, এটা মনে রাখবা, হ্যাঁ। ওকে, সাইটোপ্লাজমের কাজ কি?
কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, আবর্তন বা সাইক্লোসিসের মাধ্যমে নড়াচড়া করা, উদ্দীপনায় সাড়া দেওয়া। আচ্ছা, এগুলো একটু মনে রাখবা, হ্যাঁ, শেষ। টনোপ্লাস্ট কি, আসো বলি টনোপ্লাস্ট কি। এই যে সাইটোপ্লাজমের মধ্যে, দেখো ভাইয়া, সাইটোপ্লাজমের মধ্যে এটা কি বলতো, কোষ গহ্বর। তো কোষ গহ্বরের চারিদিকে একটা পাতলা পর্দা থাকে। কোষ গহ্বরের চারিদিকে একটা পাতলা পর্দা থাকে, সেই পর্দাটাকে কি বলা হয়? টনোপ্লাস্ট। ঠিক আছে, পাতলা পর্দাটাকে কি বলা হয় ভাইয়া? টনোপ্লাস্ট। এটা পরীক্ষায় আসছিল, হ্যাঁ, আসবে আবার। কোষ গহ্বরকে আবৃতকারী যে পর্দা থাকে তাকে কি বলে ভাইয়া? টনোপ্লাস্ট। ঠিক আছে, জি স্যার। কোষ ঝিল্লি বা ফ্লুইড মোজাইক মডেল, এই অধ্যায় আমার 3বার শেষ। ওয়াও, সাকিবুল, খুবই ভালো, গ্রেট। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা এই যে পড়ে ফেলেছি, রাইবোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো, হ্যাঁ। তো আমরা সাইটোপ্লাজম পড়লাম, প্রোটোপ্লাজম পড়লাম। এখন একটা কোয়েশ্চেন আসবে। কি কোয়েশ্চেন ভাইয়া? কোয়েশ্চেন হচ্ছে যে সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? আসো আমরা পার্থক্যটা দেখি। প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য, এটা খ নাম্বারে আসতে পারে, হ্যাঁ। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, এটা আমরা জানি। প্রোটোপ্লাজম 3টা পার্ট নিয়ে গঠিত: কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজম 2টা থাকে, 1 নম্বরে হচ্ছে সাইটোপ্লাজমী মাতৃকা, সাইটোপ্লাজমী অঙ্গাণু। ওকে, ডান। কতিপয় জীবাণুর, কতিপয় অঙ্গাণুর আধার, আর এটা হচ্ছে জীবনের আধার। জীবনের আধার মানে কি? জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম। আর অঙ্গাণুর আধার মানে কি? সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমী অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি পড়ব? নিউক্লিয়াস পড়ব এবং মাইটোকন্ড্রিয়া পড়ব। চলো, তারপর বাকি 2-1 দিন এগুলো পড়ব, হয়ে যাবে। আসো আমরা আগে নিউক্লিয়াসে যাই। আসো মাইটোকন্ড্রিয়াতেই চলে আসি। মাইটোকন্ড্রিয়াকে কি বলে ভাইয়া? মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের পাওয়ার হাউস। কেন? কারণ মাইটোকন্ড্রিয়াতে পাওয়ার তৈরি হয়। পাওয়ার তৈরি হওয়ার একটা গুরুত্বপূর্ণ চক্র হচ্ছে কি? ক্রেবস চক্র। তোমরা শ্বসনের কি এটা পড়েছো? শ্বসনের 4টা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এগুলোর মধ্যে গ্লাইকোলাইসিস বাদ দিয়ে বাকি 3টা যে ধাপ, সেই সবগুলা মাইটোকন্ড্রিয়ায় হয়। তার মধ্যে স্পেশালি ক্রেবস চক্র, এখানে 24 অণু এটিপি তৈরি হয়। আমরা জানি এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা। তো এই যে এই এটিপি, ক্রেবস চক্র কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়ায়। এরকম আরও শ্বসনের যে চক্রগুলো আছে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। এর ফলে শক্তি উৎপন্ন হয়, পাওয়ার তৈরি হয়। এই জন্য বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? বেন্ডা। বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি থাকে কোথায়? যকৃতে। এটা মেডিকেল কোয়েশ্চেন। ওয়াসিনাথ বলেছে, ওয়ালাইকুম আসসালাম, আকিদা তাবাসসুম ঝুমু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? ঝুমু, তুমি কি 26 ব্যাচ নাকি 25? ওয়াসিনাথ বলেছে, ভাইয়া দাগায় পড়ানোর সময় কোন পর্যন্ত কত নঙে আসবে একটু দিলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই বলে দিব, এই যে বলে দিচ্ছি, দেখো। এই যে আমি যেগুলা দাগায় দিচ্ছি না, এগুলাই। আর এই যে এগুলা হচ্ছে কোচিংয়ের দাগানো, বুঝছো? এটা রেটিনার দাগানো, এতগুলা লাগে না। এই যে এটা কিন্তু রেটিনার দাগানো বই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এতগুলো আসলে সবগুলো দরকার নাই, পরীক্ষায় তো সব আসে না, ঠিক না? আমি শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। ওকে, দেখো, মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে? যকৃৎ কোষে সব থেকে বেশি থাকে। ঝুমু হচ্ছে 26 ব্যাস। ওকে, গ্রেট।
ভাইয়া আমার নোটগুলো গ্রুপে কিভাবে সাবমিট করব? সাকিবুল সিফাত, বায়োলজি ভাইয়া গ্রুপে সাবমিট করবা, আমরা হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, ওকে, আজকেই সাবমিট করিও যতটুকু পারো। নাইম ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো ফেরদৌস তুমি কোন ব্যাচ, 25 নাকি 26? ওকে, দেখো তো মাইটোকন্ড্রিয়ার একটা চিহ্নিত চিত্র আমরা আর্ট করব। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটার ছবি আর্ট করতে হবে। তো মাইটোকন্ড্রিয়া ভাইয়া কী কী থাকে? আবরণী থাকে, প্রকোষ্ঠ থাকে, ক্রিস্টি থাকে, অক্সিসোম থাকে, এটিপি সিনথেস অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বৃত্তাকার ডিএনএ থাকে, এগুলা থাকে। হ্যাঁ, তো আসো এটা আমরা ড্রয়িং করব। হ্যাঁ, খেয়াল করো, এই ড্রয়িংটা আমাদের ড্র করতে হবে। তো কিভাবে করা যায়? প্রথমে এইরকম একটা ফিগার আর্ট করবা, পারবা না? ঠিক আছে, আমরা আর্ট করেছি। এখন এটার ভিতরে, আচ্ছা এখানে তো নাম লেখার জায়গা নাই, দাঁড়ো, এই যে সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা এরকম একটা ছবি আর্ট করব, ডিম্বাকার। নাইম ফেরদৌস 25 ব্যাচ, ওকে গ্রেট, করো, ক্লাস করো। দেখো এরপর আমরা করব কি, এই যে এরকম কিছু দেওয়ার ট্রাই করব। দেখো কিভাবে দিবা, এই যে দিবা, তারপর একটু তুলে নিবা, আবার দিবা, তুলে নিবা, আবার দিবা, তুলে নিবা, এরপর এটা এই যে ভিতরে ঢোকাই দিবা। হ্যাঁ, ওকে, এই যে এরভাবে। ঠিক আছে ভাইয়া, পারবা না? হ্যাঁ, আমরা কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়া আর্ট করে ফেলেছি। তো মাইটোকন্ড্রিয়ার এই যে এই অংশটা, এটা হচ্ছে বাইরের আবরণ, আর এটা হচ্ছে কি ভাইয়া, ভিতরের আবরণ। এই তোমরা আবার এই যে এভাবে দিও না, তোমরা কিন্তু আবরণ লিখে ফেলবা, আমি কম সময় করার জন্য এরকম করতেছি। হ্যাঁ, এখন এই যে ভিতরের আবরণটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকতেছে, আঙ্গুলের মতো ভাঁজ। এই যে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে যায়, এই অংশটাকে কি বলে ভাইয়া? ক্রিস্টি বলে। ভিতরের আবরণটি ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, এই যে আঙ্গুলের মতো গঠন তৈরি করে, এই যে আঙ্গুল। হ্যাঁ, এটাকে কি বলে ভাইয়া? ক্রিস্টি। এখন এই ক্রিস্টির গায়ে দানাদার কিছু জিনিস লেগে থাকে, গোল গোল। ক্রিস্টির গায়ে দানাদার কিছু গোল গোল অংশ লেগে থাকে, এগুলাকে কি বলে বলো দেখি? এগুলাকে বলে অক্সিসোম। কি বলে ভাইয়া? অক্সিসোম, অক্সিজোম, যা খুশি বলতে পারো। এবং এটার সাথে এই যে আরও কিছু ফোঁটার মতো দিবা, স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। আচ্ছা, এই যে ওয়াসা দিবা। হ্যাঁ, ওয়াসার মতো যে একটা চিহ্ন, এই ওয়াসার কি এরকম লোগো আছে না ওয়াসার? ওয়াসা বুঝো? এই যে পানির লাইন হচ্ছে ওয়াসা, ঢাকা শহরের পানির বিখ্যাত লাইন ওয়াসা। হ্যাঁ, তো এটাকে আমরা কি দিচ্ছি? এটিপি সিনথেস। এই অংশটার নাম হচ্ছে এটিপি সিনথেস ইউনিট। ঠিক আছে, এরপর কি থাকবে ভাইয়া? এখানে বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোসোমও থাকবে। এই যে এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই মাইটোকন্ড্রিয়ার ভিতর কিন্তু ডিএনএ থাকে। ওকে, আর এই অংশটার নাম কি? রাইবোসোম। চিত্র, কি চিত্র আর্ট করলাম বলো দেখি? মাইটোকন্ড্রিয়া। পারবা না? হ্যাঁ, অক্সিজোম, ক্রিস্টি। ওকে, খেয়াল করো, এই যে আমাদের এটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার বাইরেরটা হচ্ছে বাইরের আবরণ,
আর এই যে ভিতরেরটা হচ্ছে ভিতরের আবরণ। ভিতরের আবরণটি ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় তাকে বলে ক্রিস্টি। ভিতরের আবরণটি ভিতরের দিকে ভাঁজ হয়ে যায় তাকে কি বলে ভাইয়া? ক্রিস্টি। এরপর এখানে এই যে গোল গোল কিছু অংশ থাকে এটাকে বলে অক্সিসোম। এই গোল গোল ছাড়াও আরও কিছু পার্ট থাকে তাকে বলে এটিপি সিনথেস। এছাড়াও বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোসোম থাকবে। এই হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, পারবা না ড্রয়িং করতে? কেউ যদি চাও এটাকে থ্রিডি মডেলে পরিণত করবা, করো। থ্রিডিও করতে পারো এটাকে তুমি। এখন দেখতে এটা থ্রিডি লাগবে, একটা ভাইব আসবে। এটা করা ম্যান্ডেটরি না, বাট এটা করলে ভালো দেখাবে। যদি তুমি চাও এটা করতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া ড্র করে ফেলেছি, সুন্দর না? ওকে, কোনো কোয়েশ্চেন আছে বলো। আসো, মাইটোকন্ড্রিয়া থেকে কোন কোন এমসিকিউ তোমাকে জানতেই হবে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কলিকার আর বেন্ডা নামকরণ করে, এগুলো চাইলে মনে রাখতে পারো, না চাইলেও সমস্যা নাই। বায়োপ্লাস্ট মানে কি ভাইয়া? বায়োপ্লাস্ট মানেও কিন্তু হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আগের নাম ছিল বায়োপ্লাস্ট। যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি থাকে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ দুইটা, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ, একটা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। এই যে দেখো, এইটা হচ্ছে কি বহিস্থ প্রকোষ্ঠ আর এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। ক্রিস্টি, এই যে আঙ্গুলের দিকে ভাঁজকে বলে ক্রিস্টি। অক্সিসোম, এটিপি সিনথেস, বৃত্তাকার, এখানে আর তেমন কিছু নেই। মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম কেমন? 70S 70S। শোনো, রাইবোসোম দুই ধরনের, একটা হচ্ছে 80S আর একটা হচ্ছে 70S। তো এই যে আমাদের মাইটোকন্ড্রিয়ায় কোন রাইবোসোম থাকে? 70S রাইবোসোম। ঠিক আছে, আচ্ছা, ডান। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়াতে একটা স্পেশাল ফসফোলিপিড থাকে, এটার নাম হচ্ছে কার্ডিওলিপিন, এটা মনে রাখবা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার বেশিরভাগ অংশ হচ্ছে প্রোটিন, এটাও মনে রাখবা। এই যে মাইটোকন্ড্রিয়াতে কেন ডিএনএ থাকে? এই ডিএনএ না থাকলে কোষীয় শ্বসন সম্ভব হতো না। ওকে, এই যে এই লাইনগুলো মনে রাখবা যেগুলো আমি দাগাই দিচ্ছি। হ্যাঁ, এই সবগুলো তো জানার দরকার নাই। প্রোটিন 65%, 29% গ্লিসারাইড, 4% লেসিথিন, এগুলো পড়ার টাইম আছে? এগুলো পড়ে শুধু ব্রেনকে প্রেশার দিবা না। ঠিক আছে, এতগুলো দরকার নাই। তোমার জানা দরকার যে মাইটোকন্ড্রিয়ায় বেশিরভাগ কি থাকে? প্রোটিন। শেষ। মাইটোকন্ড্রিয়ায় কোন ফসফোলিপিড থাকে? কার্ডিওলিপিন। ওকে, ডান। মাইটোকন্ড্রিয়ায় 100 প্রকারের এনজাইম কোএনজাইম থাকে, এটা মনে রাখতে পারো। ওকে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? 1 নম্বরে কাজ শক্তি তৈরি করা, শক্তি নিয়ন্ত্রণ করা। শ্বসন, এই যে শ্বসনের কথা প্রথমেই বলেছিলাম, শ্বসন বোঝো? অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাই হচ্ছে শ্বসন। তো এই শ্বসনের ফলে কি হয়? শ্বসনের ফলে শক্তি তৈরি হয়। এই কাজটা কে করে? মাইটোকন্ড্রিয়া করে। হ্যাঁ, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায় কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। এই যে নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে, এটা তো আমরা পড়লাম একটু আগেই যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে মাইটোকন্ড্রিয়া কোন আয়নের ঘনত্ব রক্ষা করে? ক্যালসিয়াম আয়ন। অ্যাপোপ্টোসিস নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে। রক্তকণিকা হরমোন উৎপাদনে সহায়তা করে। বলো অ্যাপোপ্টোসিস কি? আমরা দুইটা টার্ম শিখব, অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস। আসো শিখি। অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস কি ভাইয়া? এগুলা হচ্ছে কোষের মৃত্যু। এগুলা কি? কোষের মৃত্যু। আমরা জানি যে যার জীবন আছে তার মরণও আছে, রাইট? তো কোষ তো হচ্ছে জীবিত অংশ, রাইট? হ্যাঁ, কোষ জীবিত, কাজেই
কোষের জীবন আছে, কোষের মরণও আছে। কোষের মৃত্যু কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, একটা হচ্ছে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক, অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর নেক্রোসিস হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। নেক্রোসিস কি ভাইয়া? অস্বাভাবিক মৃত্যু। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক মৃত্যু। কী রকম ব্যাপারটা বোঝায়, যেমন ধরো অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস যদি বুঝাইতে যাই, তাহলে আমাদের আঙ্গুলের কথা চিন্তা করি। এই যে আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, তখন আমাদের এই যে এটা একটা আঙ্গুল, হাত, দেখো খেয়াল করো, এখানে আঙ্গুলগুলোর মাঝে কিন্তু কোনো ফাঁকা নাই। এই আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা আছে বলো? না, কোনো ফাঁকা নাই। তো পরবর্তীতে এই আঙ্গুলের মাঝে যে কোষগুলো আছে, এই কোষগুলো মরে যায়, ফলে আমাদের এই যে আঙ্গুলগুলো আলাদা হয়। বুঝেছ? তাহলে অ্যাপোপ্টোসিস একটা স্বাভাবিক প্রক্রিয়া, আর নেক্রোসিস কি? নেক্রোসিস একটা অস্বাভাবিক প্রক্রিয়া। যেমন ধরো তোমার কোষের মধ্যে, তোমার দেহের মধ্যে একটা ক্ষত তৈরি হয়েছে, ঘা হয়ে গেছে, মাংস পচে যাচ্ছে, কোষ পচে যাচ্ছে, এই কাজটা, এটাকে বলা হয় নেক্রোসিস। তুমি কি বুঝেছো ভাইয়া অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস কি? কোষের মৃত্যু স্বাভাবিকভাবে হইলে তাকে বলে অ্যাপোপ্টোসিস, আর অস্বাভাবিকভাবে হইলে তাকে বলে নেক্রোসিস। ওকে, এখন খেয়াল করো, তাহলে অস্বাভাবিক মৃত্যু কার কার কারণে হতে পারে বলো? অস্বাভাবিক মৃত্যু কার কার কারণে হতে পারে? রেডিয়েশনের কারণে হতে পারে, বিভিন্ন জীবাণুর কারণে হতে পারে, টক্সিন বা বিষাক্ত পদার্থের মাধ্যমে হতে পারে। মাহফুজ বলেছে ক্লিয়ার, সাকিবুল সিফাত বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই অন্যরা বুঝেছো? ঝুমু, ফেরদৌস, আর কে কে যেন ছিলা? আনোয়ার, প্রিয়া, তাহিরা, আর কে ছিল? ওয়াসিনাত, মিষ্টি, সুমাইয়া, এই তো অনেকেই ক্লাস করতেছো, আবু সাইদ। ওকে, সবাই বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া পড়ে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা পড়বো কি ভাইয়া? নিউক্লিয়াস। নিউক্লিয়াস, আসো আমরা এখন নিউক্লিয়াস পড়বো। হ্যাঁ, সুমাইয়া মোমো বুঝছে, মিষ্টি বুঝছে, ঠিক আছে, সিফাত, মাহফুজ বুঝেছে। ওকে, এই অন্যরা বোঝো নাই। এখন আমরা নিউক্লিয়াস পড়ব। হ্যাঁ, বিষাক্ত পদার্থের কারণে হয়, ওই যে বিষাক্ত বা টক্সিন। হ্যাঁ ঠিক আছে সিফাত, ভালো বলছো। আচ্ছা, একটু ছোট্ট মার্কেটিংয়ের পোস্ট করি। হ্যাঁ, মার্কেটিংয়ের কথা বলি, একটু দাঁড়াও। এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই তোমাদের পড়াবো, এইচএসসি বায়োলজি কোর্স। খেয়াল করো, আমি তোমাদেরকে এভাবে মেইন বইটা দেখে দেখে পড়াচ্ছি, কিন্তু তুমি যখন অন্য ভাইয়াদের কাছে পড়ো, তখন তারা স্লাইড পড়ায় অথবা এরকমভাবে হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়ায়। তো তুমি যদি হোয়াইট বোর্ডে পড়ো, তাহলে মেইন বই পড়ার তোমার অভ্যাস হবে না। তুমি জাস্ট হোয়াইট বোর্ডের ব্যাপারগুলো নোট করবা, এবং পরীক্ষার আগে তুমি নোট দেখবা নাকি মেইন বই দেখবা নাকি কি দেখবা, এটা অনেক প্যারা হয়ে যায়। এই জন্য আমি স্টুডেন্টদের বায়োলজি নোট করাই না। আমি যেটা করি, যেটা বইয়ে লেখা আছে বই থেকেই সুন্দর করে পড়ায় দেই, যে পরীক্ষার আগে তুমি মেন বই দেখবা। আর যেখানে আমাদের হোয়াইট বোর্ড দরকার, যেমন হচ্ছে এই যে দেখো, আমরা কিন্তু হোয়াইট বোর্ড ইউজ করেছি, এই যে দেখো এটাও হোয়াইট বোর্ড আমাদের। আমরা হোয়াইট বোর্ডও ইউজ করব, মাল্টিমিডিয়াও ইউজ করব, যখন যা লাগে। তো ব্যাপারটা এটা তোমাদের জন্য ইফেক্টিভ। আর স্লাইড পড়াইলে তো পুরা বইটা দেখানো হয় না। এই যে দেখো, আমি তোমাদেরকে লাইন লাইন দেখাই দিচ্ছি না, যে এই মাইটোকন্ড্রিয়া থেকে এগুলা 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 পড়বা। সো এটা যদি আমি স্লাইড পড়াইতাম তাহলে কিন্তু ভাইয়া হতো না। হ্যাঁ, সো আমি যেইভাবে পড়াচ্ছি এটা একটা বেস্ট ওয়ে। এছাড়াও আমি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই। আজকে পড়ানোর মধ্যে তেমন ওয়ার্ডস ছিল না, কিন্তু প্রথম দুইটা ক্লাসে অনেক ওয়ার্ডস আছে, আর তোমরা যারা দেখছো তারা বুঝবা। তো আমার ক্লাসের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে আমি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াই, ইজিলি বোঝানোর ট্রাই করি, পিডিএফ পড়াই। আর প্রত্যেকটা ক্লাসের পর আমরা এমসিকিউ এক্সাম নিব, পার্সোনাল কেয়ারিং, মানে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো তোমাদের কোর্স ফি, শোনো, আগে যে কোর্স ফি ছিল 3,000 বলো 5,000 বলো, তো তোমাদের সুবিধার জন্য আমি এটাকে একটু অন্য সিস্টেমে কনভার্ট করলাম। 25 ব্যাচের কোর্স, এই যে এটা হচ্ছে 5 মাস লাগবে, আর 26 ব্যাচ লাগবে 7 মাস। খেয়াল করো, মানে 7 মাসের মধ্যে তোমার বায়োলজি 24টা অধ্যায়, বোটানি, জুলজি কমপ্লিট হবে, এমসিকিউ সিকিউ সব কমপ্লিট হবে। এইচএসসি 26 ব্যাচ 7 মাস, 25 ব্যাচ 5 মাস। ঠিক আছে, তো এই যে তোমাদের কোর্স ফি হচ্ছে পার মান্থ 1,000 টাকা করে,
999 টাকা করে পার মান্থ, ঠিক আছে? 1000 টাকা পার মান্থ, মানে 25 ব্যাচের টোটাল খরচ হবে 5000 টাকা। কিন্তু তুমি যদি এখন ভর্তি হও তাহলে লাস্টের মাসটা ফ্রি, বুঝেছো? লাস্টের মাসে টাকা দিতে হবে না। আর তুমি যদি 26 ব্যাচের স্টুডেন্ট হও তাহলে তো এই যে 1000 টাকা দিয়ে ফার্স্টে ভর্তি হবা, তারপর মাস গেলে তুমি টাকা দিবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অফার আছে। অফারটা কি জানার জন্য নক করি, স্পেশাল অফার আছে, যারা নক করবা তাদেরকে বলবো, ঠিক আছে? থাক। অফারটা হচ্ছে যে তুমি তো মান্থলি, আচ্ছা হালকা একটু হিন্টস দিয়ে রাখি। এই যে শোনো, তুমি মান্থলি পে করতে চাইলে 1000 করে পে করবা, আর এখন ভর্তি হলে লাস্টের মাসটা ফ্রি। তো কথা হচ্ছে যে ডিসকাউন্ট আর কি। তুমি যদি একবারেই পে করো যে ভাই আমি প্রতি মাসে পে করব না, আমি একবারেই সব টাকা পে করে দিব, সেক্ষেত্রে তুমি একটা বিগ অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সেটা জানার জন্য নক দিও। ওকে, মার্কেটিং পোস্ট শেষ, এখন আমরা আবার পড়ায় চলে যাই। এটা তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে, কারণ ভাইয়া আমি যেভাবে পড়াই, তুমি যদি ক্লাস করে থাকো অন্যান্য ভাইয়াদের তাহলে বুঝবা যে এভাবে পড়ায় কিনা, বা আমার পড়াটা তোমার ইফেক্টিভ লাগতেছে কিনা। নিউক্লিয়াসের আগের টপিকগুলো কখন পড়াবেন ভাইয়া? মাহফুজ, পড়াবো, নেক্সট ক্লাসেই পড়াবো। নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া পরীক্ষায় অনেক আসছে, এই জন্য এই দুইটা পড়াচ্ছি আগে। এই যে যেমন ধরো সেন্ট্রিওল, গলগি বডি, এগুলো কিন্তু পরীক্ষায় অত বেশি আসে না, এই জন্য ওগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? মাহফুজ, সবই পড়াবো ভাইয়া, পড়ানো যেহেতু শুরু করছি শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, আসো আমরা এখন নিউক্লিয়াসে ফেরত চলে যাই। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র, মস্তিষ্ক। আর আমরা জানি নিউক্লিয়াস মানেই কি জানো? কেন্দ্রিকা। এই যে আমরা সোলার সিস্টেম অ্যাটম মডেল পড়েছি না, রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল, তো সেখানে ভিতরে কে থাকে বলো তো? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? কেন্দ্রে থাকে। তার মানে নিউক্লিয়াস শব্দের অর্থই কিন্তু কেন্দ্র, ফোকাস, সেন্টার। ওকে, হ্যাঁ, সেন্ট্রিয়াল শুধুমাত্র প্রাণীকোষ, এটা উদ্ভিদে থাকে না, সেফার। সুন্দর। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র। তাহলে আমাকে বলো, ব্রেইন অফ দ্য সেল কাকে বলা হয়? ব্রেইন, কোষের ব্রেইন বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। ওকে, হুম। এখন এখানে একটা মজার টপিক আছে, এটা তোমাদের অন্য ভাইয়ারা বা হচ্ছে তুমি এই পর্যন্ত জানো কি না আমি জানি না, আসো আমরা চেক করি। আমরা জানি একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু ভাইয়া এমন কি হতে পারে যে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস? বলো দেখি এটা হতে পারে কিনা। আমরা জানি যে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস কি হতে পারে? বলো দেখি, বলো দেখি পারে কিনা, হ্যাঁ নাকি না? পারে, বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু যদি এই বহু নিউক্লিয়াসযুক্ত কোষটা প্রাণীকোষ হয় তখন তার একটা সুন্দর নাম আছে, তাকে কি বলে? প্লাজমোডিয়াম। এগুলো সরাসরি পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা সুন্দর করে মনে রাখবা। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষকে বলা হয় প্লাজমোডিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলে? সিনোসাইট। এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই কোষটা যদি অণুজীব হয় বা কোনো জীবাণুর কোষ হয় তখন এটাকে কি বলবে? সাইজন্ট। এগুলা তোমার বইয়ে এভাবে সুন্দর করে গুছানো নাই। আমার ক্লাসে আমি চেষ্টা করি রিলেটিভ কোয়েশ্চেনগুলো সাথে সাথে কমপ্লিট করে দেওয়ার। হ্যাঁ, শৈবাল ছত্রাকের কোষে হয়, সুমাইয়াই তো তুমি জানো ভালো। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষকে বলে প্লাজমোডিয়াম, উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট, এবং অণুজীবকে কি বলে ভাইয়া? অণুজীবকে বলে সাইজন্ট। ওকে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো তুমি খাতায়, একটা ছোট্ট পেজে বা হচ্ছে ওই যে স্টিকি নোটে লিখে বইয়ে লিখে রাখবা, ঠিক আছে? বইয়ে লাগাই দিবা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এগুলো আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে,
তোমার বোর্ড এক্সামে আসছে, আবার আসবে। ওকে, তো নিউক্লিয়াসের কি কি টপিক থাকে দেখো। নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস থাকে। নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে কি বলো তো? এনভেলপ মানে খাম। এই যে চিঠি পোস্ট করতে গেলে খাম লাগে না, হ্যাঁ, ওই খাম, বা আমরা বলতে পারি এটা হচ্ছে পর্দা। নিউক্লিয়ার এনভেলপ, বা আমরা যদি বলি নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন মানেও কিন্তু পর্দা, এটা তোমরা অনেকে হয়তো জানো। মেমব্রেন মানেও পর্দা। ওকে, তাহলে এক নম্বরে গেল নিউক্লিয়ার এনভেলপ। এই যে নিউক্লিয়ার এনভেলপ কোনটাকে বলে ভাইয়া? এই যে দেখো, এগুলো হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম কোনটা? এই যে তরল যে অংশগুলো থাকতেছে এটাকে বলতেছে নিউক্লিওপ্লাজম। ওকে, তারপরের অংশের নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোনটা? এই যে নিউক্লিয়াসের ভিতর যে গোল অংশটা থাকে তাকে বলে নিউক্লিওলাস। আর একটা জিনিস আছে, সেটার নাম কি? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কোথায়? এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার কোনগুলা ভাইয়া? এই যে ভিতরে যে এগুলা আছে এগুলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ওকে, এখন চারটা পার্টের আমরা নাম জানি। এখন তুমি বলো যে এটা কি তুমি ছবি আর্ট করতে পারবা নাকি শিখাই দিতে হবে? মেমব্রেন মানে প্রাচীর বা পর্দা, হ্যাঁ সিফাত, মেমব্রেন মানে প্রাচীর বা পর্দা। প্রাচীরই তো এক ধরনের পর্দা বা দেয়াল, হ্যাঁ। ওকে, বা ঝিল্লি, এনভেলপ, কভারিং, কভারিংও বলতে পারি, নিউক্লিয়ার কভারিং। এটা কি ড্র করতে পারবা নাকি শিখাই দেবো বলো? খুবই কম সময়ে কিভাবে আর্ট করবা? আসো, যারা পারো না তোমাদের জন্য পারবো। এই যে ওয়াসিনাত পারবে, সাকিবুল পারবে, আচ্ছা ভেরি গুড। তারপরও দেখো কিভাবে ড্র করা যায়, এই যে আমরা আর্ট করে ফেলেছি। এরপর এগুলাতে কিছু ফাঁকা দিয়ে দিবা, হ্যাঁ। এই যে দেখো, এই যে ফাঁকাগুলা তৈরি হইলো না, এই ফাঁকাগুলার একটা সুন্দর নাম আছে। কি নাম জানো? নিউক্লিয়ার রন্ধ্র। এরপর করবা কি? এই যে নিউক্লিওলাস দিয়ে দিবা, দিছো। এরপর এর ভিতর বিভিন্ন এই যে দিয়ে দাও যেভাবে খুশি। এরপর এই যে বিভিন্ন তরল দিয়ে দিবা, শেষ। এখন নাম লেখো, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। চারটার নাম লিখবা, চিত্র নিউক্লিয়াস, শেষ। এই যে গোল অংশটা এটার নাম যেন কি ছিল ভাইয়া বলো তো? সিফাত, এর আরেক নাম হচ্ছে সাহাবুর। ওকে, সাহাবুর। পাঁচটা খণ্ড, শোনো, পাঁচটা ছয়টা থাকতেই পারে, সমস্যা নাই, হ্যাঁ। নিউক্লিয়াস, তো নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাসের একটা স্পেশাল জিনিস নাম আছে কি? স্পেশাল কাজ হচ্ছে যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে? নিউক্লিওলাস। এই নিউক্লিওটাইড কি জানো? এই নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইড কি? এই যে এটা আমরা চিনি না, বলো। এটা কি? এটা ডিএনএ। তো ডিএনএর মধ্যে দুইটা সূত্র আছে, রাইট? এইটা একটা সূত্র, এটা একটা সূত্র। এই সূত্রগুলো কি দিয়ে গঠিত জানো? এই যে নিউক্লিওটাইড। তো আমরা জানি যে এই নিউক্লিওটাইডগুলো কোথায় থাকে? এই যে ক্রোমাটিন তন্তুর ভিতরে থাকবে, এই যে আমাদের ডিএনএগুলো থাকবে, হ্যাঁ রাইট। তো এই নিউক্লিওটাইড কোথায় পাওয়া যায়?
এই যে এটাতে পাওয়া যায়, নিউক্লিওলাসে পাওয়া যায়। এখান থেকে নিউক্লিওটাইড যে পাওয়া যায় সেই নিউক্লিওটাইড দিয়ে এরকম ডিএনএ আরএনএ তৈরি হয়, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড অ্যাসিড। ঠিক আছে, ওকে। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কে? নিউক্লিওলাস। এখন নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য কি? নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতরে থাকে। আচ্ছা, পারবা? হ্যাঁ জানো তোমরা এগুলো পারবা। হ্যাঁ, নিউক্লিয়ার রেটিকুলামে কি থাকে? ডিএনএ থাকে, বংশগতির ধারক বাহক। আমরা জানি ডিএনএ হচ্ছে বংশগতির ধারক বাহক, কারণ ডিএনএর ভিতর জিন থাকে, জিন থেকে তোমার বাচ্চা কাচ্চা তোমার মতো হবে, তোমার বাবার মতো তুমি হয়েছো, তোমার বাবা তার তোমার দাদার মতো হয়েছে। এই যে এগুলা জিন নিয়ন্ত্রণ করে। জিন পাওয়া যায় ডিএনএর ভিতর, ডিএনএ পাওয়া যায় ক্রোমোজোমের ভিতর, ক্রোমোজোম পাওয়া যায় নিউক্লিয়াসের ভিতর। এই যে নিউক্লিয়ার রেটিকুলাম, এটার কাজ কি? ধারণ কাজ করা, মিউটেশন, প্রকরণ ইত্যাদি। মিউটেশন কি জানো? এই মিউটেশন কি জানো? এটা তোমরা অনেকবার পাবা। মিউটেশন কথার মানে কি? আসো আমরা দেখি যে মিউটেশন মানে কি। আসো দেখো এই যে মিউটেশন কি। তোমরা কি এটা জানো যে ডিএনএর ভিতরে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এরকম ব্যাপারগুলো থাকে? নিউক্লিওটাইড বেস থাকে। কি থাকে? বেস থাকে, নাইট্রোজেন বেস। তো এই নাইট্রোজেন বেস অ্যাডেনিনের জায়গায় ধরো চেঞ্জ হয়ে গেল, ধরো এর জায়গায় এখানে টি হয়ে গেল, টি এর জায়গায় এ হয়ে গেল, অথবা জি এর জায়গায় টি হলো, এখানে হইলো এ। যদি হালকা একটু চেঞ্জ হয়, ডিএনএর মধ্যে যদি হালকা একটু চেঞ্জ হয়, তাহলে কিন্তু অনেক কাহিনী ঘটে যাবে। বুঝেছ? হ্যাঁ, তো মিউটেশন মানে কি? এই ডিএনএর মধ্যে হালকা চেঞ্জ, ডিএনএর মধ্যে হালকা চেঞ্জ, এটাকে কি বলে ভাইয়া? মিউটেশন। ওকে, তাহলে মিউটেশন কোথায় ঘটে? নিউক্লিয়ার রেটিকুলামে ঘটে। আচ্ছা, তাহলে আমরা নিউক্লিওলাস পড়ে ফেলতে পারছি। হ্যাঁ, আর কিছু আছে ভিতরে? আজকে বোঝো না এরকম কে কে আছে বলো? এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একে সিনোসাইট বলে। সিনোসাইট হচ্ছে উদ্ভিদ কোষ। দেখো প্লাজমোডিয়ামও লেখে নাই, সাইজন্টও লেখে নাই, বই আসলে সব কিছু থাকে না। স্পার্ম বা শুক্রাণুর 90%ই নিউক্লিয়াস। আসো আমরা একটা স্পার্ম আর্ট করার ট্রাই করি। এই যে এটা হচ্ছে স্পার্ম, এই স্পার্মের ভিতরে এই যে খেয়াল করো, এটা হচ্ছে কোষ, এই কোষের মধ্যে এটা লেস। তো এই কোষের মধ্যে 90% বা বেশিরভাগ অংশই থাকে নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে বোঝো নাই কে কে বলো দেখি? সবই বুঝেছো? শনি সোম বুধবার রাত 9টা 10 আমাদের হচ্ছে রেগুলার লাইভ ক্লাস। ঠিক আছে? আমাদের রেগুলার লাইভ ক্লাস কয়টায় ভাইয়া? আমাদের রেগুলার লাইভ ক্লাস হবে শনি সোম বুধবার, শনি সোম বুধবার কয়টায়? রাত 9টা 10-এ। ওকে, মনে থাকবে? ভাইয়া কোষ প্রাচীর পড়াইছেন? হ্যাঁ, এটা গত ক্লাসে পড়িয়েছি সিফাত, তোমরা দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে আমরা কি পড়বো আসো দেখি। নেক্সট ক্লাসে কি পড়বো আসো দেখি, তোমাদের দেখাচ্ছি। এই যে কোষ প্রাচীর পড়িয়েছিলাম সিফাত, সাহাবুর, এই যে এই যে একটা কোষের মধ্যে আমরা কি কি পড়লাম আসো আমরা একটু দাগাই।
কোষ প্রাচীর পড়েছি, নিউক্লিয়াস পড়েছি, সাইটোপ্লাজম পড়েছি, আজকে পড়লাম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এর পরের ক্লাসে আমরা পড়ব রাইবোজোম, প্লাস্টিড। হ্যাঁ, রাইবোজোম আর প্লাস্টিড পড়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা কি পড়ব ভাইয়া? রাইবোজোম, প্লাস্টিড। আরও যদি সময় পাই তাহলে এই যে লাইসোসোম এগুলো পড়াই দিব। হ্যাঁ, এই যে দেখো পরীক্ষায় কিন্তু সবগুলো আসে না, পরীক্ষায় তোমাকে কয়েকটা ড্রয়িং শিখতে হবে। রাইবোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। তার মানে এই যে অঙ্গাণুর মধ্যে যে 4টা টপিক থাকে যেটা পরীক্ষায় প্রতিবার আসে, তার মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া কমপ্লিট। আমাদের শুধু রাইবোসোম আর প্লাস্টিড পড়লে ড্রয়িং বা সিকিউয়ের জন্য যে ড্রয়িংগুলো লাগে, যেগুলো জানা লাগে গ নাম্বারের জন্য সেগুলো আমরা পড়ে ফেলতে পারবো। এই যে রাইবোসোমও আসে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা নেক্সট ক্লাস কবে হচ্ছে তাহলে বলো? শনি সোম বুধবার রাত 9টায়। হ্যাঁ, আবারও বলতেছি, এখন যারা ভর্তি হবা তারা কিন্তু ওই যে 1 মাসের ফ্রি পেমেন্ট পাবা, আর পুরাটা একসাথে পে করলে তো তুমি ছাড় পাচ্ছই। যারা ভর্তি হবা নক দিও। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, শনি সোম বুধবার রাত 9টায়। এই শোনো, তোমরা ফ্রেন্ডদেরকে বলো না কেন, এই যে এত সুন্দর করে তোমাদের পড়াচ্ছি যত্ন করে, কালকে আমার 3টা আইটেম এক্সাম আছে। আইটেম এক্সাম বোঝো? মেডিকেলে প্রতিদিনই প্রায় এক্সাম থাকে, তো আমার কালকে 3টা আইটেম এক্সাম, মানে ভাইবা টাইপের এক্সাম। হ্যাঁ, আমরা যা পড়েছি সেগুলো হচ্ছে মুখে মুখে ধরবে, না পারলে ফেল, আবার দিবে। তো কালকে আমার 3টা এক্সাম, এই এক্সাম বাদ দিয়ে এক্সামের পড়বো এখন। এই যে তোমাদের ক্লাস নেওয়ার পরে আমি কিন্তু চাইলে এতক্ষণে পড়া কমপ্লিট করে ফেলতে পারতাম, কিন্তু তারপরও হচ্ছে তোমাদের জন্য আগে ক্লাস নিলাম, তারপর নিজের পড়া করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ক্লাস স্টপ করে দিচ্ছি।